আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন সাজেশনমূলক ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। এবং এই সাজেশনমূলক ভিডিও কিন্তু হচ্ছে যারা 1 মাস বা 1.5 মাস পরে আলিম পরীক্ষা বা এইচএসসি পরীক্ষা দিতে বসবে তাদের জন্য। সো আজকের যে সাবজেক্টের সাজেশন সেটা হচ্ছে ইসলামের ইতিহাস। এবং আমি কিন্তু এই ইসলামী ইতিহাস ডিপার্টমেন্টেই ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা করছি। এবং পাশাপাশি হচ্ছে কাদেরিয়া তৈবিয়ার আমি একজন ফাজিলের ছাত্র এবং প্রাক্তন ছাত্র দারুনাথ সিদ্দিকী আলিয়া কামিল মাদ্রাসা। সো আমি যেহেতু ইসলামী ইতিহাসের সাজেশনটা দিচ্ছি, সো আমি যেহেতু নিজেই ওই ডিপার্টমেন্টে পড়ি, সো আশা করি এই সাবজেক্টটা থেকে একটা ভালো সাজেশন তোমাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ। সো কথা না বাড়ি আমরা ডিরেক্টলি সাজেশনে চলে যাব। বরাবরের মতো প্রথমে আমরা দেখে নেব হচ্ছে এই সাবজেক্টের মান বন্টনটা কী। কারণ হচ্ছে যদি আমরা মান বন্টনটাই না বুঝি কোনো একটা সাবজেক্টের, তাহলে হচ্ছে পরীক্ষায় বসতে গিয়ে প্রশ্ন বুঝতে কিন্তু আমাদের সময়টা বেশি লাগবে। সো আমরা মানবন্টনটা একদম অ্যাট এ গ্লান্স দেখে নিব কিভাবে। দেখো, ক নাম্বার পার্ট যেটা সেটা হচ্ছে 30টা নৈবিত্তিক থাকবে। এবং এই 30টা নৈবিত্তিক থেকে কিন্তু কী হবে বলো তো, 30টারই উত্তর করতে হবে। নৈবিত্তিকের জন্য আমরা জানি বহু নির্বাচনের জন্য 1 নম্বর করে থাকে। সো 30টা নৈবিত্তিক গেল এবং 70 নম্বর থাকবে সৃজনশীল থেকে। বাট এটা কিন্তু অন্যান্য সাবজেক্টের মতন না, সৃজনশীলের মধ্যে একটু বুঝতে হবে বিষয়টা। কি বুঝতে হবে দেখো তো, এই যে সৃজনশীল পার্ট, এখানে ক বিভাগ এবং খ বিভাগ, মানে 2টা বিভাগ থাকবে। হ্যাঁ, সো সৃজনশীল যে পার্টটা সেখানে 2টা ভাগ থাকবে। এখন দেখো, ক বিভাগ থেকে 5টা সৃজনশীল থাকবে এবং খ বিভাগ থেকে 6টা সৃজনশীল থাকবে। সো এই যে 5টা ক বিভাগ থেকে এবং খ বিভাগ থেকে 6টা, 2টা মিলাই কয়টা হলো? 11টা। সো এই যে 11টা সৃজনশীল থাকবে, তোমাকে 7টা আনসার করতে হবে। সো ওই যে 11টা সৃজনশীল কোথা থেকে থাকবে সেটাকে আগে বুঝে নিলাম আমরা। তারপরে হচ্ছে দেখো, এই যে বললাম ক বিভাগ থেকে 5টা এবং খ বিভাগ থেকে 6টা দিয়ে 11টা। এখন এই 11টার থেকে তোমাকে কিন্তু 7টা উত্তর করতে হবে। এখন তুমি কি টানা 7টা উত্তর করতে পারবা? পারবা না। কি করতে হবে? একটা শর্ত আছে ছোট্ট, যে প্রত্যেকটা বিভাগ থেকে অন্তত 3টা করে মোট 7টার উত্তর করতে হবে। অর্থাৎ মানে তোমাকে এমনভাবে 7টার উত্তর করতে হবে যাতে দুইটা, মানে দুই বিভাগের যে কোনো একটা বিভাগ থেকে অন্তত ন্যূনতম 3টা করে আনসার করা হয়। অর্থাৎ মানে বেসিক্যালি এটা বলা যায় যে হয় ক বিভাগ থেকে তোমাকে 4টা আনসার করতে হবে অথবা খ বিভাগ থেকে 4টা আনসার করতে হবে। যদি তুমি ক বিভাগ থেকে 4টা আনসার করো তাহলে অটোমেটিকলি খ বিভাগ থেকে 3টা আনসার হয়ে যাচ্ছে। এবং তুমি যদি ক বিভাগ থেকে 3টা আনসার করো তাহলে অটোমেটিকলি কিন্তু খ বিভাগ থেকে 4টা আনসার হয়ে যাচ্ছে। সো যে কোনো একটা বিভাগ থেকে তোমাকে 4টা আনসার করতে হবে এবং যে কোনো একটা বিভাগ থেকে তোমাকে 3টা আনসার করতে হবে। এটাই হচ্ছে মূল কথা। এবং এই যে 3টা এবং 4টা, 7টা সৃজনশীল আর হচ্ছে 30 নম্বর মিলে হলো আমাদের 100 নম্বরের ইসলামী ইতিহাসের মানবন্টন। সো এখন আমরা বুঝে নিলাম যে মানবন্টনটা কি। এখন আমরা বুঝবো হচ্ছে এই যে ক বিভাগ এবং খ বিভাগ, এই দুইটা জিনিস আলাদা আলাদা করে, বা এই বিভাগগুলোর মধ্যে কোন কোন জিনিসগুলো থাকবে। সো দেখো, আমরা সিলেবাসে ঢুকে যাই। এই যে আমরা প্রথমে দেখাচ্ছি কি হচ্ছে ক বিভাগ, আইয়ামে জাহেলিয়া, সিরাতে রাসূল এবং খুলাফায়ে রাশিদিন। হ্যাঁ, এটা থাকবে হচ্ছে প্রথম যে ক বিভাগটা সেই বিভাগের মধ্যে। এবং আরেকটু ব্যাখ্যা করে বললে, প্রথম অধ্যায়টার নামই হচ্ছে আইয়ামে জাহেলিয়া, অর্থাৎ অন্ধকারাচ্ছন্ন যুগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে শুভাগমনের পূর্বের যেই হচ্ছে সময়টা, সেটাকে বলা হয় আইয়ামে জাহেলিয়া। এবং অধ্যায় 2 যেটা, সেটার নাম হচ্ছে সিরাতে রাসূল। এবং সিরাতে রাসূল বলতে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর থেকে তার ইন্তেকালের আগ পর্যন্ত যেই সময়কালটা, সেটাকে বলা হচ্ছে সিরাতে রাসূল। এবং তৃতীয় অধ্যায় হচ্ছে খোলাফায়ে রাশিদিন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর যে 4জন খোলাফায়ে রাশিদিন আমাদের পৃথিবীতে ইসলামকে নেতৃত্ব দিয়েছিলেন, সেই 4জনের আলোচনা কিন্তু এই যে খোলাফায়ে রাশিদিনের তৃতীয় অধ্যায় করা হচ্ছে। এবং এই 3টা অধ্যায় মিলেই কিন্তু আমাদের ক পার্ট, এবং এই ক পার্ট থেকে কি হচ্ছে 5টা সৃজনশীল কিন্তু থাকছে, তাই না? এরপর আমরা চলে যাব খ পার্টে। খ পার্টে হচ্ছে উপমহাদেশে মুসলমানদের আগমনের ইতিহাস। অর্থাৎ উপমহাদেশ কোনটা? এই যে ভারতবর্ষ, মানে ভারতবর্ষের মধ্যে বা ভারতের মধ্যে কোন কোন মুসলিম শাসকরা শাসন করে গিয়েছেন সেই ইতিহাসটাই কিন্তু আসলে বলা হচ্ছে। সো দেখো, এখানেও কিন্তু 3টা অধ্যায় করা আছে। প্রথম অধ্যায়ের মধ্যে ভারতীয় উপমহাদেশে মুসলমানদের আগমন ও দিল্লির সালতানাত। হ্যাঁ, দিল্লির সালতানাত হচ্ছে তোমার ভারতবর্ষে প্রথম মুসলিমদের হচ্ছে কি বলে সালতানাত, বা হচ্ছে পর্যায়ক্রমিক বংশধারা, শাসন বংশধারা। এবং সেটা কিন্তু দিল্লির সালতানাতের মাধ্যমে কুতুবউদ্দিন আইবেকের মাধ্যমে চালু হয়েছিল। সেই জিনিসটা হচ্ছে প্রথম অধ্যায়ে আলোচনা করা হবে। এবং সেকেন্ড অধ্যায়ে কি কোনটা আলোচনা করা হবে? ভারতীয় উপমহাদেশে মুঘলদের শাসন।
মানে সালতানাত হচ্ছে মামলুক বংশ দিয়ে শুরু, মামলুক বংশের পরে আরও কিছু বংশ আছে, দেন সর্বশেষ বংশটা হচ্ছে মুঘল বংশ। এবং এই যে মুঘল শাসন, সেই মুঘল শাসনের পুরোটা বিস্তারিত আলোচনা কিন্তু সেকেন্ড অধ্যায় করা হবে। এবং থার্ড অধ্যায় যদি আমরা দেখি, এটা সবচেয়ে ছোট অধ্যায়, এটা হচ্ছে উপমহাদেশে বিদেশি শাসন। মুসলিম শাসন শেষ, তারপরে বিদেশি শাসন। বলতো কোন বিদেশি শাসনটা? হ্যাঁ, আমরা ধরতে পারছি, সেটা হচ্ছে ব্রিটিশ শাসন, যেটা সেটাকে কিন্তু এখানে আলোচনা করা হচ্ছে উপমহাদেশে বিদেশি শাসন হিসেবে। তো এই যে খ পার্ট থেকে কয়টা সৃজনশীল যেন থাকবে? 6টা থাকবে। আমরা যদি আরেকবার একটু যাই, আমরা ক খ ভাগে কোনগুলো থাকবে সেগুলো দেখে নিছি। তো আবার একটু যদি যাই, ক ভাগ থেকে 5টা সৃজনশীল থাকবে এবং খ ভাগ থেকে 6টা সৃজনশীল থাকবে, দুইটা মিলে হলো 11টা। এখন আমি যে কোনো 7টা আনসার করতে পারবো না, কি করতে হবে? যে কোনো একটা বিভাগ থেকে 4টা এবং যে কোনো একটা বিভাগ থেকে 3টা করে হচ্ছে মোট 7টাকে আনসার করতে হবে, বুঝছো? কিন্তু কোনোভাবেই কোনো একটা বিভাগ থেকে 5টা আনসার করে ফেলা যাবে না, তাহলে কিন্তু আরেকটা বিভাগে মাত্র 2টা আনসার হবে। বাট শর্ত কি? প্রত্যেকটা বিভাগে অন্তত কিন্তু 3টা করে আনসার করতে হবে, তাই না? সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো এবার হচ্ছে আমরা গুরুত্বপূর্ণ সাজেশনে চলে যাব। সাজেশন বলতে হচ্ছে আমি তোমাকে ইসলামী ইতিহাসে কিছু টপিক ধরাই দিতে পারবো, যে হচ্ছে এই টপিকগুলো বারবার ভালোভাবে পড়ে যাও, তাইলে তোমরা সৃজনশীল বলো আর হচ্ছে এমসিকিউ বলো, জিনিসটাতে তোমরা আনসার করতে পারবা খুব ভালোভাবে। এবং আমি আজকে যে টপিকগুলো প্রোভাইড করব সেগুলো হচ্ছে ইসলামী ইতিহাসের টপ টপিকগুলো, এবং এখান থেকে কিন্তু বারবার প্রশ্ন আসে, সৃজনশীল বলো এবং এমসিকিউ বলো। সো প্রথম অধ্যায়ে আমরা আইয়ামে জাহিলিয়ার যে অধ্যায়টা সেটা দেখব। এবং আইয়ামে জাহিলিয়ার কিন্তু দ্বিতীয় পরিচ্ছেদটা আমাদের হচ্ছে শর্ট সিলেবাসে, প্রথম পরিচ্ছেদ বাদ। তো তুমি কি কি পড়বা? জাহিলিয়া যুগের বিবরণটা একটু ভালোভাবে পড়বা, এবং জাহিলিয়া যুগে আরবের সামাজিক অবস্থান, রাজনৈতিক অবস্থান এবং অর্থনৈতিক অবস্থা, এই জিনিসগুলো কিন্তু ভালোভাবে পড়তে হবে। এই যে সামাজিক যে নিপীড়ন ছিল, ধরো হচ্ছে নারীদের অবস্থান, তারপর হচ্ছে মানুষের দাসদাসীদের অবস্থান, তারপরে হচ্ছে একজন মানুষের সাথে আরেকজনের আচরণ, এই যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক। যে কুশিত প্রথা বা সুদ ঘুষের প্রথাগুলো যে ছিল, সেই প্রথাগুলো সম্পর্কে কিন্তু ভালোভাবে জানতে হবে। এবং এটা দেখো 5 স্টার করে রাখা আছে। জাহিলিয়া যুগে আরবের সাংস্কৃতিক এবং ধর্মীয় অবস্থা, এটাও কিন্তু ভালোভাবে জানতে হবে। তখনকার জাহিলিয়া যুগে কিন্তু হচ্ছে কয়েকটা ধর্মের বিশ্বাসী ছিল। এর মধ্যে একটা দল ছিল হচ্ছে যাদেরকে বলা হতো হানিফ, এবং তারা ছিল একত্ববাদে বিশ্বাসী, অর্থাৎ আল্লাহর উপর বিশ্বাসী ছিল। এই জিনিসগুলো তোমাদেরকে কিন্তু জানতে হবে, যে কোন কোন ধর্মগুলো তখন ছিল, বিশ্বাসগুলো ছিল। তারপরে জাহিলিয়া যুগে আরবদের প্রশংসনীয় যে দিকগুলো আছে, সেই যে দিকগুলো দেখতে হবে। যেমন হচ্ছে যে সাংস্কৃতিক যে দিকগুলো ছিল, ইমরুল কায়েস কবি, তারপরে হচ্ছে এই যে যে মানে যত ধরনের প্রশংসনীয় দিক আছে সেগুলো কিন্তু দেখে নিতে হবে। আত্মীয়তা, তারপরে হচ্ছে আতিথেয়তা, এই জিনিসগুলো কিন্তু ওদের আরবদের পজিটিভ দিক, সেগুলো ভালোভাবে দেখে নিতে হবে। এবং আমরা চলে যাব ক বিভাগের দ্বিতীয় অধ্যায়ে, যেটা হচ্ছে সিরাতে রাসূল। এবং এখানে কিন্তু আমরা পরিচ্ছেদ ওয়াইজ আলাদা করে দিয়েছি। তৃতীয় পরিচ্ছেদের মধ্যে যেগুলো পড়তে হবে, মুসলমানদের প্রথম হিজরত অর্থাৎ আবিসিনিয়ার হিজরতটা ভালোভাবে পড়তে হবে। তারপরে কুরাইশদের বয়কট, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ক্ষিপ্ত হয়ে কুরাইশরা যে মুসলমানদের বয়কট করেছিল, সেই জিনিসটা হচ্ছে পড়তে হবে। এবং আমুল হুজন, অর্থাৎ দুঃখের বছর, যে বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এবং বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি হারান, এবং ওই বছরেই কিন্তু মিরাজুন নবীর যে মিরাজ ঊর্ধ্বাকাশে গমন, সেই জিনিসটা কিন্তু হয়েছিল, দুইটা একই বছরে। এবং এই মিরাজুন নবী থেকে আমরা কী কী শিক্ষা পাই, সেই জিনিসটা কিন্তু নবুয়তের 10ম বছর হয়েছিল। এই জিনিসগুলো একটু ভালোভাবে পড়তে হবে। এবং আমি যেহেতু থার্ড স্টার দিয়েছি, জিনিসগুলো ভালোভাবে পড়তে হবে। এবং এই যে দ্বিতীয় অধ্যায়, প্রথমে দেখিয়েছি তৃতীয় পরিচ্ছেদ, এখন পঞ্চম পরিচ্ছেদ। এবং পঞ্চম পরিচ্ছেদে মদিনা সনদের ধারাসমূহ পড়তে হবে। তারপরে প্রথম ও দ্বিতীয় হিজরির উল্লেখযোগ্য যে ঘটনাগুলো ছিল সেগুলো পড়তে হবে, যেমন নামাজেও হচ্ছে কেবলায় পরিবর্তন, আজান, রোজা, হজ, জাকাত ইত্যাদি প্রবর্তন, ঈদ ইত্যাদি প্রবর্তন, এগুলো করতে ভালোভাবে পড়তে হবে। এবং দ্বিতীয় অধ্যায় সর্বশেষ যে পরিচ্ছেদটা তোমাদের শর্ট সিলেবাসে আছে, সেটা হচ্ছে যুদ্ধ ও শান্তিনীতি। এখান থেকে পড়তে হবে বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, খন্দক, খায়বার এবং মুতার যুদ্ধের কারণ ও ফলাফল, এই জিনিসগুলো ভালোভাবে পড়তে হবে। যে যুদ্ধগুলো দিয়েছি সেই জিনিসগুলো ভালোভাবে দেখবা। এবং হুদাইবিয়া সন্ধি ও এর শর্তাবলী, এই যে হুদাইবিয়া সন্ধি 628 খ্রিস্টাব্দে হয়েছিল, এই জিনিসটা একটু ভালোভাবে দেখতে হবে। কেন হয়েছিল? কুরাইশদের সাথে হচ্ছে যুদ্ধবিরতির একটা সন্ধি ছিল, এবং কিছু আশেপাশের সন্ধির শর্ত ছিল, সেই শর্তগুলো ভালোভাবে পড়বা। মক্কা বিজয় যেটা ছিল 630 খ্রিস্টাব্দে, এবং মুসলমানদের জন্য অনেক বড় একটা বিজয় এটা। এবং বিদায় হজ যেটা ছিল 632 খ্রিস্টাব্দে, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ হজ। এবং এই হজ থেকে আমরা কি কি শিক্ষা অর্জন করতে পারি, সেই জিনিসগুলো কিন্তু ভালোভাবে পড়তে হবে। এবং এটা কিন্তু 5 স্টার দেওয়া, এটাও কিন্তু 5 স্টার দেওয়া, যুদ্ধগুলো এবং মক্কা বিজয় ও বিদায় হজ।
তারপরে আমরা চলে যাব থার্ড অধ্যায় খোলাফায়ে রাশিদিনের যে অধ্যায়টা, এটার মধ্যে প্রত্যেকটা পরিচ্ছেদ আমরা বুঝিয়ে দিচ্ছি। প্রথম পরিচ্ছেদটা হচ্ছে খলিফার পরিচয় দিয়ে, এখান থেকে যেটা পড়তে হবে খোলাফায়ে রাশিদিনের পরিচয় ও বৈশিষ্ট্যটা পড়তে হবে, 4 খলিফার নির্বাচনটা কিভাবে হয়েছিল 4 জনের, এবং 4 খলিফার যে সময়কাল সেই জিনিসটা কিন্তু ভালোভাবে দেখতে হবে। তারপর আমরা দ্বিতীয় পরিচ্ছেদে চলে যাই। প্রথম খলিফা আবু বকর, এখান থেকে পড়তে হবে বিদ্রোহী, জাকাত অস্বীকারী ও ভণ্ড নবীদের তিনি কিভাবে দমন করেছিলেন। তারপরে রিদ্দা ও ইয়ারমুকের যুদ্ধটা ভালোভাবে পড়তে হবে, এবং খলিফা আবু বকরের কী কী অবদান ইসলামের জন্য ছিল সেই জিনিসগুলো কিন্তু ভালোভাবে দেখতে হবে। আমরা যদি তৃতীয় পরিচ্ছেদে চলে যাই তাহলে হচ্ছে দ্বিতীয় খলিফা অর্থাৎ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বিজয় অভিযানগুলো পড়তে হবে, এবং ওনার বিচার ব্যবস্থা, বাইতুল মাল ও সামরিক বাহিনীর ব্যাপারটা পড়তে হবে। তারপরে সমাজ কল্যাণ ও উন্নয়নমূলক যে কার্যক্রম ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর, সেই জিনিসগুলো কিন্তু ভালোভাবে দেখতে হবে এই পাঠ থেকে বা এই পরিচ্ছেদ থেকে। তারপর আমরা যদি চতুর্থ পরিচ্ছেদে চলে যাই, এখানে হচ্ছে তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলা হয়েছে। এখানে হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে আনিত যে মিথ্যা অভিযোগ ছিল ওনার খেলাফতের উপর, সেই জিনিসগুলো কিন্তু ভালোভাবে দেখতে হবে, এবং ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হচ্ছে এই যে মিথ্যা অভিযোগের ফলে হত্যাকাণ্ড করা হয়েছিল এবং এটার যে ফলাফলটা কী ছিল সেই জিনিসগুলো কিন্তু ভালোভাবে দেখতে হবে বা পড়তে হবে। এবং সর্বশেষ ওসমান রাদিয়াল্লাহু তাআলার যে স্বল্প সময়কাল শাসনের, সেটার মধ্যে শাসন ব্যবস্থাটা কেমন ছিল এবং কৃতিত্ব কেমন ছিল, এবং চরিত্র, এই যে যেহেতু মিথ্যা অভিযোগ এই জিনিসগুলো আসছে, তো চরিত্রটা কেমন ছিল সেই জিনিসগুলো কিন্তু ভালোভাবে দেখতে হবে। স্টার মার্কটা অবশ্যই ভালোভাবে খেয়াল করতে হবে। তারপরে এবং ফুল অ্যান্ড ফাইনাল যেই পঞ্চম পরিচ্ছেদ থার্ড অধ্যায়ের, সেখান থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হচ্ছে কথা বলা হয়েছে। এখানে উস্ত্রের যুদ্ধ এবং সিফফিনের যুদ্ধ ভালোভাবে দেখবা, এবং খেলাফত লাভের জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরিয়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই হচ্ছে গৃহযুদ্ধরা বাঁধিয়েছিলেন সেই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, এবং খারিজিদের যে সম্প্রদায়টা ছিল সেই জিনিসটা কিন্তু ভালোভাবে জানতে হবে, যে যারা ইসলাম থেকে বের হয়ে যায় তাদেরকে খারিজি বলা হয়, এবং তাদের সম্পর্কে খুব ভালোভাবে একটা আইডিয়া রাখতে হবে। এবং এই মাধ্যমে কিন্তু আমাদের 3টা অধ্যায় শেষ ক পার্টের, যে পার্ট থেকে 5টা সৃজনশীল আসবে। তারপরে আমরা চলে যাব খ পার্টে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং খোলাফায়ে রাশিদিনদের যুগের পরের যে সময়কালটা, সেটা হচ্ছে উপমহাদেশে মুসলমানদের আগমনের ইতিহাস, খ পার্টের নাম। এবং এটা হচ্ছে প্রথম অধ্যায়। আমরা 3টা অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায় দিয়ে শুরু করছি, ভারতীয় উপমহাদেশে মুসলমানদের আগমন। এখন এখান থেকে কিন্তু সবগুলো অধ্যায়ে আমাদের বা সবগুলো পরিচ্ছেদ কিন্তু আমাদের সিলেবাসে নাই। যে পরিচ্ছেদগুলো আছে সেটা হচ্ছে দ্বিতীয় পরিচ্ছেদ, ভারতীয় উপমহাদেশে মুসলমানদের আগমনের দ্বিতীয় পর্যায়। প্রথম পর্যায় ছিল সিন্ধু বিজয়, বাট এটা সিলেবাসেই নাই, সো আমাদের দ্বিতীয় পর্যায়টা পড়তে হবে। দ্বিতীয় পর্যায় কার ছিল? গজনি বংশের ছিল, এবং আলবতুগিন ও আমির সুবুকতুগিনের পর সুলতান মাহমুদের যে অভিযান, সুলতান মাহমুদ উনি কিন্তু গজনি বংশের ছিলেন। তার হচ্ছে অভিযানগুলো সাল সমন রাখার চেষ্টা করবে, এবং সুলতান মাহমুদের ভারত অভিযানের যে উদ্দেশ্য এবং ফলাফল সেই জিনিসগুলো কিন্তু একটু ভালোভাবে দেখতে হবে। হ্যাঁ, সো দ্বিতীয় পরিচ্ছেদ থেকে এই জিনিসগুলো দেখলেই হবে। তারপর আমরা যদি তৃতীয় পরিচ্ছেদে চলে যাই, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচ্ছেদ বলা যায় এই প্রথম অধ্যায় থেকে, খ বিভাগের। এটা হচ্ছে তৃতীয় পর্যায়, তাই না? ভারতীয় উপমহাদেশে মুসলমানদের তৃতীয় পর্যায়। সো প্রথম পর্যায়ে কি ছিল? প্রথম পর্যায়ে ছিল হচ্ছে সিন্ধু বিজয়ে, সেকেন্ড পর্যায়ে হচ্ছে গজনি বংশের সুলতান মাহমুদের, এবং তৃতীয় পর্যায়ে হচ্ছে মোহাম্মদ বিন ঘুরির যে ঘুর বংশের উত্থান, এটা পড়তে হবে। মইজুদ্দিন ঘুরির পরিচয় এবং তার ভারত অভিযানের কারণ কি ছিল সেই জিনিসটা পড়তে হবে, এবং এই যে মোহাম্মদ ঘুরির যে প্রথম তরাইনের যুদ্ধ এবং দ্বিতীয় তরাইনের যুদ্ধ, এবং এই যে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির যে বাংলা বিজয়ের কাহিনী, মাত্র 17 বা 18 জন নিয়ে তিনি হচ্ছে বাংলা বিজয় করেছিলেন, সেই জিনিসটা কিন্তু ভালোভাবে দেখতে হবে, একটু কাহিনীগুলো কি, এবং সুলতান মাহমুদ ও সুলতান ঘুরির মধ্যে তুলনাটা দেখতে হবে, যে কে হচ্ছে বেশি সফল ছিলেন বা কে হচ্ছে মানে কেন করেছিলেন, এই তুলনাগুলো একটু দেখতে হবে। প্রথম অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ, এবং এটা হচ্ছে চতুর্থ পরিচ্ছেদ। আরেকটা পরিচ্ছেদ আছে, এটা হচ্ছে চতুর্থ পরিচ্ছেদ, এবং এটা হচ্ছে মামলুক বা দাস বংশ। এই মামলুক বা দাস বংশের মাধ্যমে কিন্তু দিল্লির সালতানাতটা শুরু। সো এই যে কুতুবউদ্দিন আইবেক, তিনি হচ্ছে দিল্লির সালতানাতের প্রতিষ্ঠাতা, এবং প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে শামসুদ্দিন ইলতুৎমিশ। দুজনের কাহিনী খুব ভালোভাবে জানতে হবে। এবং সুলতানা রাজিয়ার যে ব্যাপারটা, তিনি কিন্তু ভারতের দিল্লির প্রথম মহিলা মুসলিম শাসক, মানে প্রথমে তো মহিলা শাসক প্রথম, এবং প্রথম মহিলা শাসকও মুসলিম হিসেবে ওনার, এই জন্য এটা জানতে হবে। এবং সুলতান গিয়াসউদ্দিন বলবন, ওনার ব্যাপারটাও জানতে হবে, কারণ উনি খুব বেশি হচ্ছে আল্লাহওয়ালা ছিলেন, তারও কিছু অবদান আছে মামলুক বংশে।
তারপর থেকে কিন্তু হচ্ছে মামলুক বংশের ডাউনফল। সো এই জিনিসটা জানতে হবে এই পর্যন্ত, এবং এর মাধ্যমে প্রথম অধ্যায়টা শেষ। আমরা দ্বিতীয় অধ্যায়ে যে বিষয়টা, দ্বিতীয় অধ্যায়টা পুরোটা মানে যতগুলো পরিচ্ছেদ আছে, 5টা মনে হয় আছে বা 6টা, সবগুলো পরিচ্ছেদ একসাথে আমরা দেখানোর ট্রাই করবো, কারণ এখানে বেশি করে দেখানোর কিছু নাই। এবং এটা হচ্ছে মহাদেশের দ্বিতীয় মানে মুঘল শাসন, যেটা দ্বিতীয় অধ্যায়ে বলা হয়েছে। এর মধ্যে ছোট্ট একটা হিন্টস দিয়ে রাখি তোমাদের, এই যে মুঘল সাম্রাজ্যের যে শাসন, যেই 6জনকে নিয়ে আলোচনা করা হয়েছে, এর মধ্যে তাদের সিরিয়ালগুলো অনেকের হচ্ছে মনে থাকে না। সো এই দেখো, বাবার হইল একবার জ্বর, সারিল ঔষধে, এই জিনিসটা যদি জানা থাকে তাহলে সিরিয়ালগুলো কিন্তু খুব ভালোভাবে বা সহজে মনে থাকবে। কিভাবে? বাবার মানে বাবর, হইল মানে হুমায়ুন, একবার আকবর, জ্বর জাহাঙ্গীর, সারিল শাহজাহান, এবং ঔষধে কিন্তু আওরঙ্গজেব। সো এই যে সিরিয়াল একজনের পর একজন, এই জিনিসটা কিন্তু বাবার হইল একবার জ্বর, সারিল ঔষধের মাধ্যমে মনে রাখা যায়। এবং এরপরে দেখো দ্বিতীয় অধ্যায়ের যে বিষয়টা, মুঘল শাসনের প্রতিষ্ঠাতা বাবরের কাহিনী জানতে হবে, এবং এই যে বাবর পানিপথের প্রথম যুদ্ধে জয়ী হয়েছিলেন তার ব্যাপারটা কিন্তু জানতে হবে, সেই যুদ্ধের কাহিনীটা জানতে হবে। তারপরে হচ্ছে হুমায়ুনের সাথে শের শাহের যে সংঘর্ষ এবং হুমায়ুনের রাজ্যোদ্ধার, এই জিনিসটা একটু পড়তে হবে। এবং আকবরের যে রাজত্বকাল, মানে হুমায়ুনের ছেলে আকবর, তার রাজত্বকাল এবং তার সময় যে পানিপথের দ্বিতীয় যুদ্ধটা হয় সেটা জানতে হবে। তারপরে তার হচ্ছে মনস্পদারি প্রথা, এটা জানতে হবে। তারপরে দিনে ইলাহি প্রবর্তন, এবং তার যে আকবরের যে শাসন ব্যবস্থা, এখানে এপাশে চলে আসছে, দিনে ইলাহি প্রবর্তন এবং শাসন ব্যবস্থা আকবরের, সেই জিনিসটা কিন্তু ভালোভাবে জানতে হবে। তারপরে জাহাঙ্গীরের রাজ্য বিস্তার, আকবরের ছেলে জাহাঙ্গীর, তার যে রাজ্য বিস্তার এবং তার যে বিদ্রোহ দমন ছিল, মানে ছেলেদের মধ্যে কয়েকজন ছেলে হচ্ছে বিদ্রোহ করেছিল, একজন ছেলে। সো এছাড়াও আরও কিছু বিদ্রোহ হয়েছিল। সো এই বিদ্রোহগুলো কিভাবে তিনি ট্যাকল দিয়েছেন সেই জিনিসটা জানতে হবে। এবং তার পুত্র, জাহাঙ্গীরের পুত্র শাহজাহান, সে যখন সিংহাসনে ছিলেন, তার অসুস্থতা এবং তার ছেলেদের মধ্যে যে উত্তরাধিকার দ্বন্দ্ব, সেই জিনিসগুলো কিন্তু ভালোভাবে জানতে হবে। এবং তারপর শাহজাহানের ছেলে জিন্দাপির আওরঙ্গজেব, জিন্দাপির কেন বলা হয়েছে? কারণ তিনি খুবই হচ্ছে আল্লাহওয়ালা একজন মানুষ ছিলেন। তারপরে এই যে আওরঙ্গজেব, ওনার সিংহাসনে আরোহণ, অভিষেক এবং তার চরিত্র সম্পর্কে কিন্তু জানতে হবে। তারপরে হচ্ছে শেষ যে ব্যাপারটা, মুঘল সাম্রাজ্যের পতন, এই জিনিসটা কিন্তু দ্বিতীয় অধ্যায় থেকে আছে। তো এর মাধ্যমে আমাদের দ্বিতীয় অধ্যায় শেষ, আমরা সর্বশেষ অধ্যায়ে চলে আসছি, খ পার্টে। এবং এটা হচ্ছে তৃতীয় অধ্যায়, উপমহাদেশে বিদেশি শাসন। বিদেশি শাসন মানে আমরা মূলত ইংরেজদের শাসনের কথা বলছি। শুরুটা হয়েছিল পলাশির যুদ্ধ এবং বক্সারের যুদ্ধের মাধ্যমে। সো পলাশির যুদ্ধ এবং বক্সারের যুদ্ধ, এই দুইটাই কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। ইভেন পলাশির যুদ্ধ থেকে বক্সারের যুদ্ধ কিন্তু আমাদের বাঙালিদের জন্য আরও বেশি ইম্পর্টেন্ট, কারণ পলাশির যুদ্ধের পরেই কিন্তু ইংরেজ মানে বাংলায় হচ্ছে বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা, বাংলার হচ্ছে নবাবিত্ব শেষ হয়ে যায় নাই, তারপরেও আরও সুযোগ ছিল। সেটা একেবারে শেষ হয়েছে কখন? বাংলার স্বপ্ন শেষ হয়েছে বক্সারের যুদ্ধে। হ্যাঁ, সো পলাশির যুদ্ধ থেকে বক্সারের যুদ্ধ বেশি গুরুত্বপূর্ণ। এবং এখানে দেখো দ্বৈত শাসন এবং এর গুরুত্ব, লর্ড ক্লাইভের যে দ্বৈত শাসন সেটা পড়তে হবে। লর্ড ক্লাইভের সাথে হচ্ছে কার ছিল? মীর জাফরের যে দ্বৈত শাসন, এটা পড়তে হবে। এবং আরও কয়েকজন শাসক ছিলেন অবশ্যই এখানে। তারপরে হচ্ছে বঙ্গভঙ্গ 1905 সালের, এবং এই বঙ্গভঙ্গকে কেন্দ্র করে যে আন্দোলনগুলো হয়েছিল সেই জিনিসটা জানতে হবে। এবং বঙ্গভঙ্গকে রদ যে করা হয়েছিল, অর্থাৎ বঙ্গকে ভঙ্গ করা হয়েছে, বঙ্গকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে 1905 সালে, বাট এই যে ভাগটাকে আবার হচ্ছে মিলাই দেওয়া হয়েছে বা হচ্ছে ব্যাপারটাকে আবার একসাথে আনা হয়েছে বঙ্গকে, সেটা হচ্ছে 1911 সালে। এই যে ব্যাপারটা, এটা কিন্তু ভালোভাবে জানতে হবে। এবং এরপরে দেখো খেলাফত ও অসহযোগ আন্দোলন, এটা কিন্তু 1918, 19 বা 20 এই সময়টাতে। সো এটা ব্যাপারে বিশেষ খুব ভালোভাবে জানতে হবে। অসহযোগ আন্দোলন কিন্তু অনেক বেশি সময় ধরে ছিল, জানতে হবে। এবং ভারতীয় জাতীয় কংগ্রেস, যেটা 1885 সালে স্থায়িত্ব পেয়েছিল বা প্রতিষ্ঠা হয়েছিল, এই ব্যাপারগুলো কিন্তু জানতে হবে। সো এর মাধ্যমে কিন্তু আমরা পুরো ইসলামী ইতিহাসের সাজেশনটা শেষ করলাম। এবং কি বললাম যে ক পার্ট এবং খ পার্ট দুইটা আলাদা ভাগ আছে। এই ক পার্ট থেকে হচ্ছে 5টা সৃজনশীল আসবে এবং খ পার্ট থেকে 6টা সৃজনশীল আসবে। তো তোমাকে কি করতে হবে? যে কোনো একটা পার্ট থেকে তোমাকে ন্যূনতম 3টা এবং আরেকটা বিভাগ থেকে 4টা আনসার করতে হবে। কোনোভাবেই কোনো বিভাগ থেকে 5টা আনসার করা যাবে না। তো এটা 5টা আনসার করলে কিন্তু যে 5 নাম্বার সৃজনশীল সেটা কেটে দেওয়া হবে, কারণ মানে একটা কন্ডিশন কিন্তু তোমাদেরকে দেওয়া আছে। সো এই যে সাজেশনের টপিকগুলো ছিল সেগুলো তোমরা ভালোভাবে পড়ো, আশা করি এর বাইরে কিছু লাগবে না। সো দেখা হবে অন্য কোনো সাজেশনমূলক ভিডিওতে। ততদিন পর্যন্ত আসসালামু আলাইকুম।